পৃথিবীতে দুই ধরনের মানুষ বসবাস করে। প্রথম ধরনের ব্যক্তি সে সৎভাবে সম্মান এবং টাকা পয়সা ইনকাম করে, আর দ্বিতীয় ধরনের ব্যক্তিরা পরিশ্রম করে ঠিকই, কিন্তু অন্যের সম্মান এবং টাকা পয়সা জোর করে কেড়ে নেওয়ার জন্য ভয়ের মাধ্যমে নিজের রাজত্ব তৈরি করে। আমরা আজকে এরকমই একজন মানুষের গল্প বলবো, যে মালিক হয়ে জন্মগ্রহণ করেনি কিন্তু জোর করে মালিক হতে চায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মালিক সিনেমা, রাজকুমার রাওয়ের ইতিহাসে সবচাইতে সেরা গ্যাংস্টার অ্যাকশন সিনেমা। এই সিনেমাতে আমরা দেখব একজন ঘাড়তেরা ব্যক্তি তার বাবার বদলা নিতে গিয়ে কিভাবে গ্যাংস্টার হয়ে ওঠে। তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তাহলে চলো চটপট একটি লাইক দিয়ে সিনেমা শুরু করা যাক। সিনেমা শুরু হয় 1990 সালে ইলাহাবাদে। দেখা যায় একটি পরিত্যক্ত ভবনকে পুলিশেরা ঘিরে আছে। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে কুখ্যাত কোনো সন্ত্রাসী বা গ্যাংস্টারকে মেরে ফেলার জন্য বা ধরার জন্য এখানে পুলিশেরা এই বাড়িটি ঘিরে রেখেছে। পরক্ষণে দেখা যায় ওই বাড়ির ভিতর মালিক রয়েছে। আজকের সিনেমার হিরো রাজকুমার রাও। সে রক্তাক্ত অবস্থায় আছে। সে হঠাৎ জ্ঞান ফিরে পায় এবং তার দুই হাতে দুটি AK-47 নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। সিন চলে আসে 2 বছর আগে, মানে 1988 সালে চলে আসে। দেখানো হয় পুলিশ চেকপোস্ট বসিয়েছে, সেখানে প্রতিটা ট্রাক চেক করছে। পুলিশ একটি ট্রাক আটকে তার কাগজপত্র দেখতে চায়। ট্রাকের ড্রাইভার বলে ওঠে যে আমার গাড়ি থেকে 50 নাম্বার গাড়ি পর্যন্ত 50টি গাড়ি মালিকের। মানে সে মালিকের গরম দেখানো শুরু করে পুলিশকে। পুলিশের এসআই এসে সেই ড্রাইভারকে মারধর শুরু করে আর সকল গাড়ির ড্রাইভারকে নামিয়ে বসিয়ে দেয় লাইন করে। একটু পরেই মালিকের বন্ধু বা তার পার্টনার, সহযোগী বা মালিকের গ্যাংয়ের রাইট হ্যান্ড বলা যেতে পারে, বাদন এসে এসআই কে তুলে নিয়ে যায় মালিকের নির্দেশে মালিকের কাছে। মালিক প্রথমে এসআই কে টর্চার করে, এরপর তাকে মেরে ফেলে দেয়। যদিও বাদন ভেবেছিল মালিক তাকে মেরে ফেলবে না, কিন্তু মালিক বলে আমি যদি একে না মেরে ফেলতাম তাহলে আমার ভয় কমে যেত, আর আমার রাজত্ব টিকে আছে ভয়ের উপর। এখান থেকেই বোঝা যায় যে মালিক কতটা পাওয়ারফুল গ্যাংস্টার। মালিকের আসল নাম হলো দীপক গুপ্তা। সিন চলে আসে বিধায়ক বালহারের কাছে। সে একটি পলিটিক্যাল প্রোগ্রামে এসেছে, সামনে নির্বাচন, সেজন্য সে খুবই ব্যস্ত সময় পার করছে। চন্দ্রশেখর তার সাথে দেখা করার জন্য আসে, আর সেখানে এসেই সেই ঘটনাটি বলে তাকে। চন্দ্রশেখর এবং বিধায়ক দুইজনই মালিকের উপর ক্ষিপ্ত, কারণ বিধায়ক বালহার কিন্তু ক্ষমতা চলে কিন্তু মালিকের, আর অন্যদিকে চন্দ্রশেখর মালিকের জন্য কিছুই করতে পারে না, তার গ্যাংয়ের কোনো দামই নেই। এজন্যই দুইজন মিলে মালিককে সরিয়ে দিতে চায়, মেরে ফেলতে চায়, কিন্তু এরা দুইজনই মালিকের শক্তির কাছে পরাজয় হয়ে যায় বারবার। বিধায়ক মালিককে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে কিভাবে তাকে সরিয়ে ফেলা যায়, কিন্তু কোনোভাবেই সে তার কিছু করতে পারছিল না। বিধায়কের লোক তাকে বুদ্ধি দেয় যে আপনি একটি পুলিশ অফিসার নিয়ে আসুন, যে পুলিশ অফিসার তাকে খতম করবে। বিধায়কের সেই লোক দাস নামের এক পুলিশ অফিসারের নাম বলে। সে এখন পর্যন্ত 59টি এনকাউন্টার করেছে। সে এখন সাসপেন্ড অবস্থায় আছে, আপনি চাইলেই তাকে এখানে নিয়ে আসতে পারবেন, আর সে আপনার আনুগত্যও করবে, কারণ সে এখন বিপদে। যে কথা সে কাজ। দাসকে নিয়ে আসে মালিকের এই এলাকায়। দাস আসার পরে সর্বপ্রথম যায় সে মালিকের বাড়িতে। সে তার বাবার কাছে জিজ্ঞাসাবাদ করে, মালিক সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু তার বাবা বলে যে মালিকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আসলে মালিকের বাবা একজন সৎ এবং পরিশ্রমী লোক। সে মালিকের এই গুন্ডামি একদম পছন্দ করে না এবং সাপোর্ট তো করেই না। দাস মালিকের ওয়াইফের সাথেও দেখা করে এবং হুমকি দামকি দেয়। সে তার ওয়াইফকে বলে যে দাসকে যেন সে দেখে রাখে, কারণ সে এনকাউন্টার স্পেশালিস্ট। সে যে কোনো সময় দাসকে মেরে ফেলতে পারে। সে যদি স্যালেন্ডার করে বা শুধরে যায় তাহলে তাকে ছেড়ে দিবে। মালিকের ওয়াইফ তো কিছুটা ঘাবড়ে যায়। মালিক যখন জানতে পারে যে ডিএসপি দাস গিয়ে তার ওয়াইফকে হুমকি ধামকি দিয়েছে, মালিক তৎক্ষণাৎ রিয়াকশন দেখিয়ে দাসের নাতিকে কিডন্যাপ করে ফেলে। ডিএসপি তো পাগলের মতন তার নাতিকে খুঁজতে শুরু করে। তখনই মালিক তার নাতিকে নিয়ে ডিএসপি দাসের বাড়িতে চলে যায় এবং তাকে ওয়ার্নিং দিয়ে আসে, আর বলে যে এখন পর্যন্ত তার পরিবারকে কোনো পুলিশ এরকম হেনস্থা করার সাহস পায়নি। সেই সাহসটি দাস দেখিয়েছে, তাই দাস যেন নেক্সট টাইম এরকম কোনো কিছু না করে। আর
বলে, যদি আপনি এরকম করেন তাহলে মহাভারত হবে, আর মহাভারত হলে, যুদ্ধ হলে অবশ্যই আমিই জিতবো। মানে উল্টা দাসকে হুমকি ধামকি দিয়ে দেয়। দাস মালিকের কথা শুনে কোনো কিছু বলে না, কোনো রিয়াকশন দেখায় না। মালিক নতুন একটি টেন্ডার পাশ করেছে। চন্দ্রশেখর এটি নিয়েও মাথা খারাপ করে। মালিকের যে লোক এই টেন্ডারটি পাশ করিয়েছে তাকে সে মেরে ফেলে। বিধায়ক বালহার এটি জানার পরে চন্দ্রশেখরকে বলে, তুমি গা ঢাকা দাও, তুমি কোনোভাবেই বের হবে না যতক্ষণ না পর্যন্ত আমি না বলি তোমাকে। মালিক তো পাগলের মতন চন্দ্রশেখরকে খুঁজতে থাকে। বালহার মালিককে শান্ত করার জন্য দাদাভাইয়ের কাছে যায়। দাদাভাই হলো বাহুবলী, সে এই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে। এক কথায় বলা যায় এই সব মাফিয়ারদের অভিভাবক। দাদাভাই বালহার এবং মালিক দুইজনকেই ডাকে। মালিক এসে দাদাভাইকে বলে যে, দাদাভাই আমি আপনাকে সম্মান করি, বাপের মতনই পছন্দ করি, কিন্তু আমার লোককে মেরেছে, আমি তো চন্দ্রশেখরকে ছাড়বো না। আর এ বালহার এ তো সারা জীবন আর বিধায়ক থাকবে না, পাছার নিচ থেকে চেয়ার তো একদিন না একদিন সরবেই। এই বলে মালিক সেখান থেকে চলে যায়। বালহার দাদাভাইকে বলে, দেখেন দাদাভাই, সে আপনাকেও আর ভয় করে না। দাদাভাই তখন বলে ওঠে, আমি যখন একে তৈরি করেছি আমি জানি ও কি জিনিস, ও এক পিস, মালিক আর দ্বিতীয়টি তৈরি হবে না। বলে সিন পাস্টে চলে আসে। দেখানো হয় তারা ফুটবল খেলছে, তার বন্ধু ভাদরাও তার সাথেই আছে, একই টিমে তারা খেলছে। দীপক মানে মালিক, সে ইচ্ছাকৃত ম্যাচটি হেরে যায়। কিরে তুই ইচ্ছাকৃত ম্যাচটি হারালি কেন আমাদেরকে? তখন দীপক বলে যে, তোর ভাবি বিপরীত টিমের সমর্থক, তারা হেরে গেলে আমার সাথে 2 দিন কথা বলবে না, তাই হেরে দিয়েছি। এখন তুই বুঝবি না, বিয়ে হোক তারপরে বুঝবি। খেলার মাঠেই দেখা যায় সব দর্শকরা শঙ্কর সিং আসছে, সেজন্য সেদিকে ওই প্রোগ্রামের দিকে চলে যাচ্ছে। চল যাই, শঙ্কর সিং এসেছে, আমরাও যাই। কিন্তু তার বন্ধু যায় না। দীপক চলে আসে শঙ্কর সিং এর সাথে দেখা করার জন্য, মানে তার বক্তৃতা কথাবার্তা শোনার জন্য। আর এই শঙ্কর সিংই হচ্ছে দাদাভাই। দেখা যায় দীপক শঙ্কর সিংকে অনেক পছন্দ করে, তাকে আইডল মনে করে, তার মতনই সে হতে চায়, মানে নাম করা লোক হতে চায়। শঙ্কর সিং এর বক্তৃতা শুনে সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে সে দেখে তার বাবার মালিক এসেছে, কিন্তু সে তার মালিককে সালাম কালাম না করে বাড়ির ভিতরে চলে আসে তার বউয়ের কাছে। কিন্তু তার বাবার মালিকের এটি খারাপ লাগে, সে তার ছেলেকে বেয়াদব বলে। মানে দীপকের বাবাকে তার মালিক বলে যায় যে, তোমার ছেলে বেয়াদব। দীপকের বাবা খেপে যায়, দীপকের সাথে গন্ডগোল হয়। দীপকের বাবা তাকে বলে, তুমি একজন কৃষকের ছেলে, তোমার এটি মাথায় রাখা উচিত। দীপক তখন বলে যে, আমি কৃষকের ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছি, এটি আমার কপাল ছিল, কিন্তু আপনি একজন মজবুত ব্যক্তির বাবা হবেন এটি আপনার কপাল, আর এটি আপনাকে মেনে নিতে হবে। মালিক হয়ে জন্ম নিতে পারিনি তো কি হয়েছে, কিন্তু মালিক তো হতে পারবো। পরের সিনে দেখা যায় কিছু লোকজন দীপকের বাবার ফসল নষ্ট করছে। দীপকের বাবা সেটি জানার পরে তাদেরকে আটকানোর জন্য সে খেতে যায়, কিন্তু তাদেরকে সে আটকাতে পারে না, উল্টো তাকে ট্রাক্টরের নিচে ফেলে দেয় এবং তাকে মারাত্মক জখম করে, আহত করে। দীপক তার বাবাকে হাসপাতালে দেখতে যায় এবং সেখানে গিয়েই জানতে পারে যে শঙ্কর সিং এর লোকজনেরা তার বাবার এই অবস্থা করেছে। দীপক সরাসরি ক্ষিপ্ত অবস্থায় চলে যায় শঙ্কর সিং এর কাছে এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে, আমি আপনাকে আইডল মনে করতাম, আমার কলেজে আমার ইউনিভার্সিটিতে আপনি বক্তৃতা করতেন, আমি শুনতাম, আপনার বক্তৃতা আমাকে অনুপ্রাণিত করত, আর আপনার লোকজন এসব করেছে। শঙ্কর সিং তখন বলে যে, আমার বাবাকে যদি এরকম কেউ কিছু করতো তাহলে আমি কারো কাছে অভিযোগ নিয়ে যেতাম না, আমি কারো কাছে গিয়ে এটি বলতাম না, আমি আমার ব্যবস্থা আমি নিজেই করতাম। তোমার বাবা, তোমার প্রবলেম, সমাধান তোমাকেই করতে হবে। শঙ্কর সিং এর এসব কথাবার্তা শুনে দীপক তো অনেক ক্ষিপ্ত হয়ে যায়। দীপক শঙ্কর সিংকে বলে, আমি তোমার লোককে মেরে ফেলবো। শঙ্কর সিং তখন বলে, ঠিক আছে, তুমি আগে মেরে ফেলো, তারপরে আমার কাছে এসে এইসব বইল। এই কথা বলে ধাক্কা দিয়ে দীপককে তার বাড়ি থেকে বের করে দেয়। দীপকও রাগের বশে শঙ্কর সিং এর সেই লোককে মেরে ফেলে। একদম বাজারের মধ্যে জনসম্মুখে সবার সামনে এই কাজটি করে সে। এতে মানুষের মধ্যে তার ভয়ের তৈরি হয়, আর এইভাবেই সে দীপক থেকে মালিকে রূপান্তরিত হয়। সিন বর্তমানে চলে আসে। মালিক ঘোষণা করে সে বিধায়কের নির্বাচন করবে। বিধায়ক মালহার এটি জানার পরে সে দাদার কাছে চলে যায় এবং বলে যে, মালিক আমার এগেনস্টে বিধায়কের নির্বাচন করবে, আপনি তাকে থামান। দাদাভাই তাকে বলে যে, তুমি তার বিরুদ্ধে যাওয়ার সময় বা দাসকে মানে পুলিশ অফিসারকে নিয়ে আসার সময় আমাকে জিজ্ঞেস করেছিলে, তুমি যখন বিপদে পড়ো তখন আমার কাছে আসো। এখন আমার ডিসিশন হচ্ছে আমি 2 দিকেই আছি, তুমি লড়াই করো, লড়াই করে যে জিতবে সে আমার লোক। দাদাভাইও জানতো না যে মালিক নির্বাচন করবে, সেও নিউজ পেপারে জেনেছে এটি। বিধায়ক মালহার দাদাকে বলে যে, দাদাভাই আপনি হয়তো জানেন না, মালিকই একদিন আপনাকে শেষ করবে, বলে বালহার সেখান থেকে চলে আসে।
মালিক তার আড্ডাখানায় বসে আছে। বাদনা মালিককে বলছে যে তুমি যদি নির্বাচন করো তাহলে ইলাহাবাদে খুনের বন্যা বয়ে যাবে। মালিক তখন তার বন্ধুকে বলে যে বন্ধু দেখো, বন্দুকের গুলিতে মানুষ তো ভয় পায়, কিন্তু যখন বন্দুকের গুলি বৃষ্টির মতন পড়বে তখন এই ভয় কেটে যাবে। আর তখন রাজত্ব করতে হলে নিজের চেয়ার লাগবে, পাছার নিচে চেয়ার প্রয়োজন। মানুষ দুই ধরনের হয়, এক ধরনের মানুষ রক্ত ঘাম করে টাকা উপার্জন করে, আর আরেক ধরনের মানুষ রক্ত ঘাম করে ওই টাকাটা ছিনিয়ে নেয় বা ক্ষমতা ছিনিয়ে নেয়। আমি ওই দ্বিতীয় ধরনের মানুষ। মানুষ আমাকে কি মনে করলো আমি জানি না, কিন্তু আমার কাহিনীতে আমি হিরো। আজ পর্যন্ত লড়াই করেই সবকিছু করেছি, আগামীতেও লড়াই করব, আর নির্বাচনেও জিতব। চন্দ্রশেখর, বিধায়ক মালহার এবং দাস তিনজনে মিলে মালিককে শেষ করার প্ল্যান করছে। মালহার এবং চন্দ্রশেখর দুইজনে মিলে দাসকে উস্কিয়ে দেয় এবং মালিকের অ্যাড্রেস দাসকে দিয়ে দেয়। দাস তার ফোর্স নিয়ে, মানে পুলিশ ফোর্স নিয়ে মালিককে মারার জন্য সেখানে চলে যায়, মানে রেড দিয়ে দেয়। সেখানে মালিকের কিছু মানুষ মারা যায়। মালিক সেখান থেকে কোনো মতন সেফ অবস্থায় পালিয়ে আসে। সে তার বাড়িতেই থাকে, কারণ সে দাসকে হুমকি দিয়েছিল তার বাড়িতে সে রেড দিবে না, এরকম তার বিশ্বাস। কিন্তু এসবে মালিকের বউ বিরক্ত হয়ে যায়। মালিকের বউ মালিককে বলে ঠিক আছে তুমি সাপ লুডু খেলো, কোনো সমস্যা নেই, কিন্তু 99 যে সাপটা আছে তার থেকে সাবধান, সে যদি তোমাকে কাটে তুমি কিন্তু একবারে শেষ, খেলা ওখানেই স্টপ। এরপর দেখা যায় চন্দ্রশেখর মালিকের এগেনস্টে ব্যবসায়ীদের ভরকানোর চেষ্টা করে, কিন্তু ব্যবসায়ীরা চন্দ্রশেখরের পক্ষে যেতে চায় না। চন্দ্রশেখর জোরজবস্তি করে সেখানে নিজের রাজত্ব কায়েম করার চেষ্টা করে। মালিক এটি জানার পরে তার লোকজন নিয়ে সেখানে গিয়ে চন্দ্রশেখরের সব লোকজনকে মেরে ফেলে একদম স্টাইলে। বাজারে সবাই জেনে যায় যে মালিক এখনো আছে। দাদা এসব খুন খারাপি দেখে সবাইকে ডাকে, বিধায়ক মালহার, মালিক এবং চন্দ্রশেখর। মালহার চাচ্ছিল যে মালিকের সাথে সমঝোতা করতে, কিন্তু মালিক বলে যে না, আমি কোনো সমঝোতা করব না, আমি আমার দম দিয়ে মালিক হয়েছি, যার দম আছে সে তার নিজের ইজ্জত কামাই করে নিবে, আর আমি নির্বাচন করব এবং জিতবো। এর মধ্যে চন্দ্রশেখরের সাথে মালিকের হাতাপাই হয়ে যায়। দাদা মালিককে নিষেধ করলেও মালিক দাদার কথা শোনে না। দাদাকেই বলে যায় যে আমি আমার গাড়ি যেভাবে খুশি চালাবো, গাড়িতে যে বসবে বসুক, না বসলে না বসুক, এটা আপনার জন্যও প্রযোজ্য বলে সেখান থেকে মালিক চলে যায়। বিধায়ক মালহার দাদাভাইকে বলে দেখেন আপনার সাথে বেয়াদবি করলো, আজকে আমার সাথে লেগেছে, কালকে আপনার সাথে, আপনাকেও খতম করতে 1 মিনিটও ভাববে না সে। দাদাভাই তখন বলে যে তুমি একা মালিকের সাথে পারবে না, সবাই একত্র হয়ে শালাক মেরে ফেলো। মানে দাদাভাইও সমর্থন দিয়ে দেয় মালহারকে। সবাই মিলে মালিকের এগেনস্টে লেগে পড়ে। মালিকের অর্থ যেখান থেকে আসে সেগুলো জায়গা কবজা করে নেয়। মালিকের লোকজনকে যেখানে পাচ্ছে সেখানে গুলি করে মেরে ফেলছে। মালিকের ট্রাক যে ড্রাইভারগুলো চালায় সেই ড্রাইভারগুলোকেও মেরে ফেলছে, যেন ভয়ে কেউ মালিকের ট্রাক না চালাতে পারে। মালিক প্রতি রাতে ঘর চেঞ্জ করে, কেউ যেন তাকে থাকার জায়গা না দেয়, সেজন্য পুরো এলাকায় পুলিশ দিয়ে টহল দেওয়ায়। মানে এক কথায় মালিকের জীবন একদম অতিষ্ঠ করে ফেলেছে। মালিক বাধ্য হয়ে এলাকার বাইরে থাকা শুরু করে। মালিক বুঝে যায় যে আসলে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আর এই মাস্টারমাইন্ড কে। সে প্রথমে অটোমেটিক অস্ত্র বাইরে থেকে কিনে নিয়ে আসায়, আর সে সরাসরি চলে যায় দাদ্দাকে মারতে। কিন্তু তার লোকজনরা ভেবেছিল সে মালহারকে মারতে চায়। দাদ্দার বাড়ির সামনে গিয়ে তার বন্ধুকে সে বলে যে আমাদের এই প্রদেশের ইতিহাসে যত গুলি চলেনি আজকে রাতে তত গুলি চালাও, ইতিহাস তৈরি করো বলে সে একে একে দাদ্দার সকল মানুষকে মেরে ফেলে। এরপর সে নিজে দাদ্দার ঘরে যায়। দাদ্দাকে খুঁজতে খুঁজতে দাদ্দাকে পেয়ে যায় এবং সে নিজে হাতে দাদ্দাকে মেরে ফেলে। দাদ্দা মারা যাওয়ার আগে মালিককে বলে যে আমি তোমার বাপ, তুমি আমাকে মারতে পারবে না। মালিক দাদ্দাকে মারার সময় বলে যে বাপেরা কখনো বেইমানি করে না বলেই মেরে ফেলে। এরপর সিন চলে আসে মালিক এক ছাদে ঘুমাচ্ছিল, তখন তার লোক তাকে ডেকে তোলে এবং বলে যে ভাবি এসেছে। তার বউ এসে তাকে সবকিছু থেকে একটু দূরে সরে যেতে বলে, মানে শহরের বাইরে যেতে বলে। মালিক প্রথমে রাজি হয় না, কিন্তু মালিক যখন জানতে পারে যে তার বউ প্রেগনেন্ট তখন সে রাজি হয়ে যায়। মালিক তার লোকজন এবং বউকে নিয়ে শহরের বাইরে চলে আসে। মালিকের বউ মালিকের কাছে চেয়ে বসে যে সে যেন স্যালেন্ডার করে যায়। এরকম ভয়ে ভয়ে সে বাঁচতে চায় না, তার হাজবেন্ডকে এইসব খারাপ কাজ থেকে দূরে সরে যেতে বলে। সে একজন সাধারণ মানুষের লাইফ লিড করার জন্য বলে তাকে। মালিক প্রথমে তো রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। সে তার বউ আর বাচ্চার চিন্তা করে স্যালেন্ডার করার জন্য রাজি হয়ে যায়। মালিক কোর্টে গিয়েছে স্যালেন্ডার করার জন্য। ঠিক তখনই তার কাছে নিউজ আসে যে তার বউকে মেরে ফেলা হয়েছে, মানে তার অপোজিটের যারা ছিল তারা তার বউকে শুট করে মেরে ফেলেছে। মালিক তো সেটি শোনার পরে পাগলের মতন তার বউয়ের কাছে চলে যায়,
মানে যেখানে তার বউকে মেরে ফেলেছে। মালিক তো পাগলের মতন কান্না করতে থাকে। তখনই তার বন্ধু তাকে বলে যে 4 জন তার বউকে মেরে ফেলেছে, চন্দ্রশেখর তাদেরকে অন্য জায়গা থেকে হায়ার করেছিল, যেখানে আছে সে জায়গাটি পেয়ে গিয়েছে। মালিক তৎক্ষণাৎ সেখানে চলে যায় এবং তাদেরকে তুমুল মারধর করে এবং তাদেরকে ফাঁসি দিয়ে সেখানেই মেরে ফেলে। আর এদিকে দেখা যায় দাস আর মালাহারকে। দাস মালাহারকে বলছে যে আমরা ভেবেছিলাম সেখানে মালিক থাকবে, কিন্তু গুলি চালানোর পরে দেখা যায় তার ওয়াইফ সেখানে। বিধায়ক তো ভয়ে কাঁপছে। সে দাসকে বলে যে তার সামনে চন্দ্রশেখরকে দাঁড় করিয়ে দাও, মানে প্রচার করো যে চন্দ্রশেখরই তার বউকে মেরেছে, তাও যদি আমরা জীবিত থাকতে পারি। আর দাসকে গালিগালাজ করে বিধায়ক সেখান থেকে চলে যায়। অন্যদিকে মালিক চন্দ্রশেখরকে মারার জন্য তার আড্ডাখানায় চলে যায়। সে তার সকল লোককে মেরে ফেলে। মালিক খুঁজতে খুঁজতে চন্দ্রশেখরকে পেয়ে যায়, তার সাথে তুমুল ফাইট হয়। এক পর্যায়ে তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর দেখা যায় বিধায়ক গিয়েছে মালিকের সাথে সমঝোতা করার জন্য, মালিকের সাথে দেখা করার জন্য মালিকের আস্থানাতে। সে মালিককে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে যে সে তার শত্রু না, অনেক কিছুই পাম্পট্টি মারে। মালিক কিছুটা কনভিন্স হয়ে গিয়েছিল। তখনই মালিকের আস্থানায় 2-1 গুলি ছোড়ে। মালিকের লোকজন গিয়ে দেখে পুলিশ এসেছে, পুলিশও রেড দিয়েছে। ওখানে সকলে মনে করে যে এই বিধায়কই পুলিশকে নিয়ে এসেছে এই আড্ডাখানায়। মালিকের বন্ধু বিধায়ককে গুলি করে মেরে ফেলে। পুলিশ মালিকের আস্থানায় ফায়ারিং শুরু করে। মালিকের লোকজনেরাও ছন্ন বিছন্ন হয়ে যায়। চারিদিক থেকে পুলিশ তাদেরকে ঘিরে ধরে। পুলিশ মালিকের প্রায় সকল লোকজনকেই মেরে ফেলেছে। মালিক কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় তার 4-5 জন সহযোগীদের নিয়ে। তারা একটি ভাঙ্গা পরিত্যক্ত বাড়িতে নিজেদেরকে লুকিয়ে নেয়। পুলিশ সেখানেও উপস্থিত হয়ে যায়, কিন্তু দেখা যায় মালিকের বন্ধু মানে একদম খাসম খাস যে বাদন সেখানে বেইমানি করে মালিকের লোকজনকে মেরে ফেলছে পিছন থেকে। মালিক সেটি চেয়ে চেয়ে দেখে। বাহির থেকে পুলিশের ফায়ারিংও বন্ধ হয়ে যায়। মালিকের আর বুঝতে বাকি থাকে না যে তার বন্ধু তাদের সাথে মিলিত। তার বন্ধু মালিকের উপরও বন্দুক চালায়। মালিক কোনোভাবে সেফ হয়ে বাদনাকে জিজ্ঞেস করে কেন এসব করছিস। বাদনা তখন বলে যে মালিক বলে তো উঠবো, মালিক বললে বসবো, এরকম তো আমি চাই না। চারিদিকে শুধু মালিক আর মালিক। কেন? মালিকের টাকা মালিকেরই সব। মালিক বললে আমাকে জেলেও যেতে হবে। কেন? তুই জেলে যাবি, আমি কেন জেলে যাব? তুই তো আমাকে সামনেও এগিয়ে দিতে পারতি, কিন্তু আমাকে নিয়ে কেন জেলে যেতে হবে? তুই তো আমাকে বলেছিলি যে মালিক হয়ে জন্মগ্রহণ করে নিতে কি হয়েছে, মালিক তৈরি হতে তো পারি। আমিও সেই সিদ্ধান্তই নিয়েছি। আজ থেকে এই এলাকার মালিক হলো আমি। এই বলে মালিককে মারতেই যাবে, তখনই মালিক তার উপর অ্যাটাক করে দেয়। তাদের দুইজনের মধ্যে তুমুল ফাইট হয়। ফাইটের মাঝখানেই মালিক তার বন্ধুকে বলে যে তুই যদি চাইতি আমি সবই দিয়ে দিতাম, কেন তুই পুলিশ নিয়ে এসেছিস আমাকে মারার জন্য? বাদনা তখন একটি ইট দিয়ে মালিকের মাথায় আঘাত করে হাত দিয়ে তার গলা চেপে ধরে আর বলতে থাকে যে আমি মালিক হওয়ার জন্য সবই করতে পারবো, শুধু পুলিশ নয়, দাদা ভাই থেকে শুরু করে বালহার, চন্দ্রশেখর সকলকেই আমি প্ল্যান করে মারিয়েছি তোকে দিয়ে। এমনকি তোর বউ শালিনীকেও আমি মারিয়েছি। আমি এখানকার রাজা হওয়ার জন্য সবকিছুই করতে পারবো বলে মালিকের গলায় আরো বেশি প্রেসার দিতে থাকে। মালিক তার বইয়ের কথা শুনে সে আরো ক্ষিপ্ত হয়ে যায়। তার শক্তি যেন সে ফিরে পায়। সে বাদনকে আবার মারতে থাকে। মারতে মারতে একদম আদামরা করে ফেলে। সে দেওয়ালের সাথে তাকে চেপে ধরে এবং 2 হাত দিয়ে তার গলা ধরে উপড়ে তুলে ফেলে। সে মারাই যাবে এরকম সময় সে দীপক দীপক করে চিল্লানো শুরু করে। মালিক মানে দীপক সে বন্ধুত্বর খাতিরে তাকে ছেড়ে দেয়, তাকে আর মারে না। কিন্তু মালিক যখন ছেড়ে দিয়ে তার দিকে ফিরে, বাদনা তাকে গুলি করে দেয়, 2টি গুলি করে। মালিক সেখানেই পড়ে যায়। আর সে বাইরে এসে দাসকে বলে যে আমি তাকে 2টো গুলি মেরেছি, আমি আপনাকে ওয়াদা করেছিলাম যে শেষ গুলি আপনিই মারবেন। সে ধরতে গেলে অর্ধেক মারাই গিয়েছে বলে বাদনা সেখান থেকে দাসের কাছ থেকে চলে যায়। দাস তাকে জিজ্ঞেস করে অর্ধেক মারা গিয়েছে মানে কি, সে মরেনি? দাস তো টেনশনে পড়ে যায়। বাদনা যাওয়ার সময় বলে যাও ভিতরে যাও, গিয়ে দেখো কি অবস্থা। দাস তো ভয়ে আর ভিতরে যায় না। মুভির শুরুতেই যে সিন দেখানো হয় যে মালিক তার জ্ঞান ফিরে পেয়েছে এবং বন্দুক নিয়ে ফায়ার করেছে আর ওদিক থেকে পুলিশ ফায়ার করছে, সিনটি মূলত এখান থেকেই শুরু হয়েছিল। মালিক পুলিশের দিকে ফায়ারিং করে আর পুলিশেরা মালিকের দিকে। মালিকের ওই বাড়িটিতে পুলিশ আগুন ধরিয়ে দেয়। সবাই মনে করে যে মালিক মারা গিয়েছে। পরের সিনে দেখা যায় যে বিধায়ক হয়ে গিয়েছে বাদনা। দাস ডিএসপি থেকে এসপি হয়ে গিয়েছে। বিধায়ক হিসেবে সে এসপি কে পুরস্কার দেয়, সম্মাননা দেয়। সিন চলে আসে 1 বছর পর। এসপি দাস কলকাতায় তার পূজা উৎসব করছিল, সেখানে সে মালিককে দেখতে পায়। তোমাদের কি মনে হয় এই সিনেমার কি সেকেন্ড পার্ট আসবে?
আমাদের সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত থাকবে। সিনেমাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই মালিক লিখবে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। আশা করছি এই সিনেমা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।